৪৮ দলের বিশ্বকাপ শুরু হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় একটি আয়োজন হতে যাচ্ছে এবার 2026 বিশ্বকাপের। তো আমরা গ্রুপ পর্বে ম্যাচ শেষে এখন মূল আয়োজনে, একদম এক্সাইটিং যে আয়োজনটা নকআউট পর্বের। হারলে বাড়ির টিকিট, জিতলে পরের রাউন্ড। আর নকআউট পর্বের খেলা শুরু হওয়ার পর বাংলাদেশে মনে হয় আজকে থেকেই সেই আমেজটা শুরু হচ্ছে ব্রাজিল জাপানের ম্যাচ দিয়ে। গতকালকে আমরা সাউথ আফ্রিকার সাথে কানাডার ম্যাচটা দেখেছি, কানাডা পরের রাউন্ড নিশ্চিত করেছে 1-0 গোলে। কি মনে হচ্ছে তুষার? যদি কাগজে কলমের হিসাবে ধরি তাহলে অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখতে হবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সাথে যদি ব্রাজিলের একাদশটাও দেখি বর্তমান, যদিও ব্রাজিল সাম্প্রতিক নিজেদের নামের সেরা ফর্মে নেই, তারপরেও এইবারে বিশ্বকাপের লাইন আপটা যদি দেখি, প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র, তারপরে কিন্তু দুটা ম্যাচে বেশ ঘুরে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, 2 ম্যাচে 6টা গোল। এবং সবচেয়ে আমি কেন বেশি এগিয়ে রাখছি ব্রাজিলকে, কারণ হচ্ছে ব্রাজিলের যিনি এখন বর্তমানে, নেইমার তো পুরো সময়ের জন্য ফিট না। এটা কোচ কার্লো আনচেলত্তি সে নিজেও বলেছে যে 15 মিনিটের চেয়ে বেশি খেলার এবিলিটি তার এখন হয়েছে। তার মানে আমরা ধরেই নিচ্ছি যে নেইমার পুরো 90 মিনিট খেলবে না, হয়তো তাকে পরের দিকে নামানো হতে পারে। একটু আগে আমরা যেরকম আপনি বলছিলেন বিষয়টা, যে এই টাইব্রেকার যদি যায়, টাইব্রেকার পর্যন্ত নেইমারকে ফ্রেশ রাখতে চাইবে সেকেন্ড হাফের জন্য। যদি কখনো এমনটা হয় যে ম্যাচটা বের করতে পারতেছে না বা এক্সট্রা টাইমে যাচ্ছে, পেনাল্টি শুট আউটে যেতে হচ্ছে, তখন সেক্ষেত্রে নেইমারকে আনচেলত্তি চাইবে। শুরু তো নামালে হয়তো সেই সুযোগটা থাকবে না। কিন্তু আমি মূলত যেটা বলছিলাম যে ব্রাজিলকে এগিয়ে রাখছি কারণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্স কিন্তু বেটার হয়েছে। এবং সেই সাথে পুনিয়া, সে কিন্তু বেশ ফর্মে আছে, বিগত ছন্দে ফিরতেছে, আস্তে আস্তে ছন্দে ফিরতেছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আসলে ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। আর এমনিতে যদি আপনি স্টেটস দেখেন, সবকিছু মিলিয়ে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকবে। তবে জাপানকে কিন্তু আপনি মানে ফেলে দিতে পারবেন না, এবং জাপানকে অবহেলা করার মতো একটা দল বা আমরা হেসে খেলে জিতে যাব এরকম কিন্তু উপায় নেই। ব্রাজিল জাপানের এই পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে। 13 বার মুখোমুখিতে একবার জাপান জিতেছে, 2টা ড্র, বাকি 10টা ম্যাচ ব্রাজিল জিতেছে। লাস্ট ম্যাচটা কিন্তু জাপান জিতেছে না। তবে এই বিষয়ে আপনাকে একটু মানে আপনি জানেন, এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এইটাও আসলে আমার মনে হয় না যে ব্রাজিল এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, কারণ ব্রাজিলের কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে যে কান্ট্রিগুলো আছে ফুটবল যারা খেলে, তাদের মধ্যে যে হেরেছে 2 বার মাত্র। 2 বার, হ্যাঁ। আর সর্বশেষ যেটা জাপানের কাছে। তো এটা ফুটবলের মধ্যে হয়ে থাকে, কিন্তু এইটাতে ব্রাজিল মনে হয় না খুব বেশি ঘাবড়াবে। একটা বিষয় কিন্তু লক্ষণীয়, জাপান বিগত 10 ম্যাচ অপরাজিত, মানে একটা আনবিটেন একটা রান চলছে। হ্যাঁ, আনবিটেন একটা রান। এবং কি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও কিন্তু জাপান বেশ ভালো খেলেছে, কিন্তু জাপান নকআউট পর্বে এখন পর্যন্ত জয় পায়নি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ম্যাচটা তারা জিততে চাইবে, প্রথম জয় হবে তাদের নকআউট। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে ম্যাচের আগে কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি কথা হচ্ছে। একদল জাপানের স্ট্রাইকার একটা কথা বলেছে যে ব্রাজিল আগের মতো নেই, সেটা আবার জবাবও দিয়েছে যে তারা হয়তো একটু দাম্ভিকতা দেখাচ্ছে বা একটু দেখাচ্ছে। কিন্তু দিন শেষে আসলে আমার মনে হয় যে ম্যাচটা অবশ্যই একটা মানে টাফ ম্যাচ হতে যাচ্ছে, এবং ব্রাজিল যদি এই ম্যাচটা ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তারা বিশ্বকাপে খুব ভালোভাবেই একটা হট ফেভারিটের তকমা পেয়ে যাবে। মানে এই পর্যন্ত পেয়ে গেলেও কিন্তু একটা বিষয় থেকেই যাচ্ছে, কারণ তারপরের পর্বে কিন্তু অবশ্যই ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে প্রবাবলি নরওয়ে। হ্যাঁ, সেটাও কিন্তু বেশ হার্ড দল। কিন্তু এই ম্যাচের কথা যদি বলি, জাপানের একটা বিষয় খেয়াল করেছেন কিনা, যে জাপান কিন্তু বেশ গতিময় ফুটবল খেলে। হ্যাঁ, এশিয়ার ডিসিপ্লিন এবং গতিময়, এবং এমন হয় যে জাপান মাত্র 3টা পাস দিয়ে তারা কাউন্টার অ্যাটাকে চলে যেতে পারে। তবে এই জায়গাটাতে আমার একটা কনসার্ন হচ্ছে ব্রাজিলকে নিয়ে, যে ব্রাজিল কিন্তু মরক্কোর বিপক্ষে ম্যাচটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু গতির দিক থেকে ফার্স্ট হাফে খুবই পিছিয়ে ছিল। হ্যাঁ, মরক্কো যেভাবে গতি দেখিয়েছে খেলার মধ্যে, তার তুলনায় কিন্তু ব্রাজিল বেশ পিছিয়ে ছিল। তো এরকম যদি
এটা তো নকআউট স্টেজ। হুম। এখানে যদি এরকম কোনো ভুল করে তাহলে কিন্তু ব্রাজিলকে বড় একটা মাসুল গুনতে হতে পারে। আরেকটা বড় চিন্তার বিষয় হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে, যে কথাটা বিশ্বকাপের আগে থেকেই কথা হচ্ছিল যে ব্রাজিলের মিডফিল্ডটা সলিড নয়, হুম। ওরকম ওয়ার্ল্ডের হয়তো আপনি টপ মিডফিল্ড যে সব দেশে রয়েছে সেখানে ব্রাজিলের নাম আপনি হয়তো হুম। রাখবেন না। কিন্তু জাপানের ব্যাপারটা হচ্ছে যে জাপান তারা যে ডিসিপ্লিন ফুটবল খেলে, মাঝ মাঠে যদি তারা ওই ধরনের স্পেস পায় এবং যদি তারা কাউন্টার অ্যাটাক থেকে যদি বা এমনিও যদি নরমাল প্রেসিং করে বিল্ড করে যদি তারা অ্যাটাকে যায়, আমরা দেখেছি যে তারা খুব সুন্দর গোছালো আক্রমণ করে। হ্যাঁ, সেক্ষেত্রে তবে এখানে কিন্তু আপনার কার্লো আনচেলত্তির বিষয়টাকেও নজরে আনতে হবে। হুম। কারণ কার্লো আনচেলত্তি যেটা তার ম্যাচের যে সিস্টেমটা হচ্ছে সে কিন্তু 4-2 ডিফেন্সিভ পজিশন থেকে 4-2-3-1 এই একটা ফরমেশনে হ্যাঁ, খেলছে। সেটা খেলছে, কিন্তু তার যে সিস্টেমটা থাকে সে কিন্তু ডিফেন্সিভ পজিশন থেকে অ্যাটাকিং এ চলে যায়। হুম, হুম। হ্যাঁ, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে ব্রাজিল যদি এটা করতে পারে। যেখানে ভিনি একটা অনেক গুরুত্বপূর্ণ রোল পালন করে। তো দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আজকে সম্ভাব্য একাদশ ব্রাজিলের কেমন হতে পারে। গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার অবধারিত, তার সাথে দানিলো মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসিমিরো, ব্রুনো গিমারেজ, লুকাস পাকোতা, ভিনি জুনিয়র, এখানে রায়ান ম্যাথুস কুনিয়া। এইখানে কুনিয়ার জায়গায় হয়তোবা লাস্টের দিকে শেষের দিকে নেইমারকে কোচ চাইলে আনতে পারে। তবে ফার্স্ট হাফে এবং শুরু থেকেই যে শুরুর একাদশে নেইমার থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত। শুধু এই ম্যাচ নয়, আমার মনে হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড কাপটাই নেইমার এইভাবেই খেলবে। এবং নেইমার আসলে বারবার ইনজুরির কারণে এমন একটা অবস্থায় এসেছে যে সে আসলে এখন পুরো 90 মিনিট যে নেইমারকে আমরা চিনে অভ্যস্ত। যে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন কোপা আমেরিকার আর্জেন্টিনার সাথে একটা ফাইনাল আমি দেখেছিলাম, ম্যাচটা আমার কাছে এখনো মানে ওই ম্যাচটার স্মৃতি মনে হলে নেইমারের কথা মনে হয়। একদম পুরো ম্যাচটাতে সেই ম্যাচটাতে মেসির থেকেও বেটার খেলছে এবং নেইমার না, ওই ম্যাচটা যদিও ছিল একরকম, আর্জেন্টিনা জিতেছে ম্যাচটা, কিন্তু নেইমার যেভাবে খেলেছে এবং এই ম্যাচের পরে কিন্তু এমি মার্টিনেজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রদ্রিগো ডি পলো বলেছিল যে ওই ম্যাচটা বেস্ট ম্যাচ ছিল। নেইমারের পায়ে যখন বল থাকে তখন মানে দেখতেই সুন্দর লাগে, যদিও এখনো ইনজুরির কারণে অনেকটা। তবে আজকে আমরা সাম্বা বনাম সামুরাই একটা ম্যাচ দেখতে যাচ্ছি। যদিও ব্রাজিলের সাম্বাটা কি এখনো ওইরকম আছে বলে মনে হয়? পরিবর্তন হয়েছে না, আসলে এখন যদি বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান যে দলের অবস্থা সেটা যদি বলি, তাহলে ব্রাজিলের যেই গতি এবং ব্রাজিলের খেলার যে সৌন্দর্য সেটা আগের মতো নেই। এটা এবং ব্রাজিলের যারা সমর্থক আছে তারাও স্বীকার করেন, এবং ব্রাজিলের বর্তমান দলের যারা খেলোয়াড় যারা প্রতিনিধিত্ব করছেন তারাও স্বীকার করেন যে ব্রাজিল এখন সেই ছন্দে নেই, ব্রাজিলের নামের সাথে যেই ছন্দটা যায় সেই ছন্দে নেই। তবে ব্রাজিল অবশ্যই এখন পর্যন্ত যেভাবে দেখিয়ে যাচ্ছে একটা ভালো খেলা উপহার দিবে, এটা আশা করা যায়। আরেকটা ব্যাপার, এটা অনেক মিডিয়াতে আলোচনা এসেছে, অনেকে বলেছে কথাটা, ব্রাজিল যদি এই বিশ্বকাপে যদি ভালো করে তার পিছনে অন্যতম অবদান আনচেলত্তি। হ্যাঁ, 100%। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাকে দোষ দেওয়ার কিছু নেই। না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আনচেলত্তি খুবই অল্প সময় পেয়েছে দলটা গোছানোর জন্য। হ্যাঁ, যদিও আমার মনে হয় যে আনচেলত্তির টার্গেট থাকবে পরবর্তী বিশ্বকাপ। হ্যাঁ, দলটাকে গুছিয়ে ওইভাবে করা। কিন্তু এই বিশ্বকাপে যদি ব্রাজিল সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যায় তাহলে সেটা আনচেলত্তিকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। অবশ্যই। তবে জাপানের দিকে যদি তাকাই, জাপান হয়তো আজকে আমরা 3-4-3 এরকম একটা ফরমেশনে খেলতে পারে। এই ফরমেশনটা জাপান খেলে অভ্যস্ত। আর সেক্ষেত্রে বিনির উপর, তবে জাপান কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপ কান্ট্রিগুলোর সাথে খেলে অভ্যস্ত, যদিও লাতিন আমেরিকার ফুটবলের সাথে তারা এতটা প্লেয়ার সাপ্লাইয়ের যে ব্যাপারটা, ইউরোপে প্লেয়ার সাপ্লাই মানে তাদের 2050 এর যে ভিশনটা, সেখানে একটা টার্গেট হচ্ছে যে যত বেশি পরিমাণ প্লেয়ার ইউরোপে খেলতে পাঠানো দেওয়া যায় আর কি। সেক্ষেত্রে তাদের স্কিল ডেভেলপের থেকে শুরু করে সবকিছু ডেভেলপ হবে। তো তোমিয়াসুর একটা ভূমিকা থাকবে আজকে বিনির সাথে। তোমিয়াসুর একটা বেশ ভালো একটা কন্টেস্ট হতে যাচ্ছে। আজকে থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের আসল উত্তেজনা। আমরা যদি রাতের আরেকটা ম্যাচের দিকে তাকাই তাহলে সেখানে আমরা অনেক বিগ একটা ম্যাচ দেখতে পাবো, জার্মানি প্যারাগুয়ে, এবং তার থেকে বড় ম্যাচ সকালে যেটা মরক্কো এবং নেদারল্যান্ড। হ্যাঁ, রাউন্ড অফ 32 সবথেকে বেস্ট ম্যাচ এটাই ধরা হচ্ছে। যদিও ক্রোয়েশিয়া পর্তুগালের ম্যাচটা
হতে পারে বিগ ম্যাচ, বাট আমার কাছে, আমার দৃষ্টিতে নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচটা হচ্ছে হ্যাঁ, সব থেকে আকর্ষণীয় একটি ম্যাচ। একদিকে মরক্কো চাইবে ভালো একটা পজিশন ধরে রেখে শেষ 16 নিশ্চিত করা, আর অপরদিকে নেদারল্যান্ডস এর কথা কি বলবো, তারা 3বার নেদারল্যান্ডস ফাইনাল কিন্তু খেলেছে এখন পর্যন্ত, হুম, তারা কিন্তু একবারও সেই শিরোপার দেখাটা পায়নি। হুম। এবারও কিন্তু বলা হচ্ছে যে নেদারল্যান্ডস শিরোপা জয়ের লক্ষ্যেই তারা নেমেছে, এবং তারা তাদের চেষ্টা থাকবে তারা যেন ফাইনাল পর্যন্ত যায়। তো বলা যায় যে এই ম্যাচটা খুবই একটা হার্ড ম্যাচ হতে যাচ্ছে, মরক্কো এবং নেদারল্যান্ডস। দেখা যাক কি হয়। নেদারল্যান্ডসের সেই টোটাল ফুটবলটা অনেকে বলে যে নেই, কিন্তু যখন বিশ্বকাপ আসে তখন কিন্তু ভিন্ন নেদারল্যান্ডসকে ভিন্ন দেখি। নেদারল্যান্ডস দেখা যায়। আমরা কিন্তু একটা বিষয় জানি যে 2002 এর পর থেকে তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ 90 মিনিট বা 120 মিনিটে তারা হারেনি। ট্রাইব্রেকারে হেরেছে, কিন্তু 120 মিনিটের ফুটবল কিন্তু তারা এখন তারা অপরাজিত। এবং আপনি যদি আরেকটা বিষয় দেখেন যে এই টুর্নামেন্টের শুরুতে প্রথম দিকে নেদারল্যান্ডস ড্র করলেও পরবর্তীতে কিন্তু শেষ দুটো ম্যাচে কিন্তু তারা আবার একটা সেই নেদারল্যান্ডসকে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে পাচ্ছি। টোটাল ফুটবলের হুম। আক্রমণ করছে, সবাই মিলে আক্রমণ করছে, সবাই ডিফেন্স করছে। একটা সেই যে নেদারল্যান্ডসকে আমরা 2010-এ দেখেছিলাম, যে 2010-এর যে ফাইনাল আমরা স্পেনের সাথে দেখেছিলাম নেদারল্যান্ডকে, সেরকম একটা নেদারল্যান্ডসকে আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাচটা বিগ ম্যাচ হতে যাচ্ছে। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কে যাচ্ছে পরের রাউন্ডে, এবং তো আপনার মতামত জানাতে পারেন প্রেডিকশন কি হতে পারে ব্রাজিল জাপানের ম্যাচে, জার্মানি প্যারাগুয়ের ম্যাচে, এবং নেদারল্যান্ডস মরক্কোর ম্যাচে। সেই সাথে দর্শক, খেলা এবং দেশ আন্তর্জাতিক সব বিষয়ের সমস্ত খবর সবার আগে জানতে ঢাকা টুডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় দেখতে থাকুন, এবং আমাদের ওয়েবসাইট ফলো করুন।